চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে। দ্য বিগ ম্যাচ ইজ কামিং আপ। বাংলাদেশ বনাম ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত। বাংলাদেশ তাদের টুর্নামেন্ট ওপেনারটা ভারতের সঙ্গে শুরু করতে যাচ্ছে। আমন্ত্রণ চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন এক্সপার্ট টেবিল আপনাদের সঙ্গে আছে। আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বর্তমান সময়ের যে দ্বৈরথ, সেই দ্বৈরথটা সকল দ্বৈরথকে ছাপিয়ে গেছে কিনা আন্তর্জাতিক গণমাধ্যমে, সেই ব্যাপারটা নিয়ে অনেক কথা হতে পারে, অনেক জল্পনা কল্পনা থাকতে পারে। ইন্ডিয়া পাকিস্তানের যে দ্বৈরথ, সেই দ্বৈরথ নিয়ে সবসময় কথা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বৈরথটাও কিন্তু টক অফ দ্য টাউন হিসেবে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে 2015 বিশ্বকাপে যে বেশ কয়েকটা ইনসিডেন্ট ঘটেছিল, সে বেশ কয়েকটা ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে তৎকালীন আইসিসি প্রেসিডেন্ট আহম মোস্তফা কামাল তিনি পদত্যাগও করেছিলেন প্রতিবাদ স্বরূপ। এবং সেই জল খোলাটা হয়েছিল মূলত যে ইনসিডেন্টগুলোকে কেন্দ্র করে। তার মধ্যে অন্যতম বড় ইনসিডেন্টের জায়গা ছিল রোহিত শর্মার একটা নো বল। সেই সময়টাতে ক্রিকেট অ্যানালাইসিসের জায়গাটা টেলিভিশন বা গণমাধ্যমে খুব বেশি হতো না, বাট আমরা যদি একটু স্মৃতিরোমন্থনটা করতে চাই, রোহিত শর্মার যে নো বলটা হয়েছিল, একটু নো বলের জায়গাটা আমরা দেখতে চাই। রোহিত শর্মার নো বলটা রুবেল হোসেনের একটা বল ছিল, এবং রোহিত শর্মা যে জায়গাটা থেকে আসলে বলটাকে কানেক্ট করার চেষ্টা করছিলেন, আমরা ঠিক এই জায়গাটা যদি একটু দেখতে চাই, আমার আঙুলটা যে জায়গায় আছে সেই জায়গাটা হচ্ছে রোহিত শর্মার কানেক্টিং পয়েন্টটা। এবার আমরা আরেকটু গভীরভাবে দেখতে চাই যে আসলে কানেক্টিং পয়েন্টের যে জায়গাটা, সেটা আসলে নো বল হওয়ার জন্য কতটুকু উপযোগী ছিল। ওয়েল, ঠিক এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মালি নো বল হওয়ার ক্ষেত্রে শর্তটা হচ্ছে যে ব্যাটার যখন আপরাইট পজিশনে দাঁড়িয়ে আছে, ব্যাটারের যে ওয়েস্ট লাইনটা আছে, অর্থাৎ ব্যাটারের যে কোমরটা আছে, সেই কোমর থেকে স্ট্রেট একটা লাইন যদি টানা হয়, সেই বলটা যদি নিচের দিকে নামতে থাকে, সেই ওয়েস্ট লাইনের ওপরে থাকে, ওই সময় সেটা নো বল হিসেবে গণ্য হবে। কিন্তু আমরা যদি রোহিত শর্মার ওয়েস্ট লাইনটা এই জায়গাটায় দেখি এবং বলটা যেভাবে নামছিল, সেই রেশিওটা যদি খেয়াল করে দেখি, তাহলে সেটা কিন্তু ওয়েস্ট লাইনের নিচেই থাকে এবং একটু আগে থেকে রোহিত শর্মা বলটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছিলেন। সো এই নো বলটা নিয়ে অনেক জল খোলা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। সব কিছু মিলিয়ে অনেকেই দাবি করেন যে ওই নো বলটা সে সময় যদি না হতো, তাহলে হয়তো বা বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করতে পারতো। কারণ রোহিত শর্মা তখন 90 ব্যাটিং করছিলেন, পরে 130 ওয়াট রানস করেছেন। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দ্বৈরথ নিয়ে অনেক কথাবার্তা আছে। এইটা বর্তমান সময় একটা টক অফ দ্য রাউন্ড, একটা ইমোশনের জায়গা তৈরি হয়ে গেছে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হাসিনুর রহমান বার্তা কক্ষ থেকে তিনি যুক্ত হবেন, এবং হাসিনুর রহমান যুক্ত হবেন বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, বাট তার আগে আমরা আরও কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। ইন্ডিয়া বাংলাদেশের এই ম্যাচটাতে সবচাইতে উল্লেখযোগ্য জায়গা অবশ্যই হতে পারে বাংলাদেশের পেস অ্যাটাক, অর্থাৎ ভারতের ব্যাটারদের বিরুদ্ধে বাংলাদেশের পেস অ্যাটাক তারা কেমন করতে পারে, কিংবা বাংলাদেশের পেস অ্যাটাক সাম্প্রতিক সময়ে তারা কেমন পারফর্ম করছে। আমাদের কাছে বেশ কয়েকটা পরিসংখ্যানের জায়গা আছে, আমরা একটু পরিসংখ্যানের জায়গাটা দেখে তারপর সে আলোচনাটা কন্টিনিউ করতে চাই। হাসিনুর রহমানও যুক্ত হবেন আমাদের সঙ্গে। বাংলাদেশের পেস বোলিং 2024-25 মৌসুমে 33টা উইকেট সংগ্রহ করেছে, ইকোনমি রেটটা 5.33, গড় 25.9, 61.3% ডট বল প্রডিউস করেছে। এইখানে যে পরিসংখ্যানটা দেয়া হচ্ছে, সেই পরিসংখ্যানে বাংলাদেশের এখনকার লাইন আপে যে 4 জন পেস বোলার আছেন, সেই 4 জন পেস বোলারের পরিসংখ্যানটা গেল 2 বছরে 2024 থেকে 2025 মৌসুমে। আমরা একটু পাওয়ার প্লের সময়টাতে বাংলাদেশের পেস অ্যাটাকের পরিসংখ্যানটা একটু দেখতে চাই। আমরা পরবর্তী যে আমাদের ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটাতে যাব। পাওয়ার প্লে পরিসংখ্যানটা 9 ইনিংসে 12 উইকেট, ইকোনমি রেটটা 4.70, গড়টা 17.2, ডট বল পার্সেন্টেজ 77.7%। অর্থাৎ পাওয়ার প্লেতে গেল 2 বছরে বাংলাদেশের পেস বোলাররা 77% ডট বল প্রডিউস করেছে। প্রতি 17 রানে তারা একটা করে উইকেট পারচেজ করেছে। আমাদের সহকর্মী হাসিনুর রহমান ঠিক এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা সংযোগ স্থাপন করার চেষ্টা করছি হাসিনুর রহমানের সঙ্গে। বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে শুরুতে কথা বলতে চাই, যে বাংলাদেশের পেস অ্যাটাকের যে লাইন আপের জায়গাটা আছে, 4 জন পেস বোলার আছেন বাংলাদেশের লাইন আপে। তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান। দুবাইতে খেলা, ইন্ডিয়ার এগেনস্টে খেলা, ইন্ডিয়ার যে স্ট্রেংথের জায়গা রয়েছে, বাংলাদেশের যে স্ট্রেংথের জায়গা রয়েছে, সেখানে বাংলাদেশের পেস বোলিং কম্বিনেশনটা কেমন হতে পারে, সেই ব্যাপার নিয়ে আমরা হাসিনুর রহমানের সঙ্গে কথা বলবো। আমরা এখন অপেক্ষা করছি হাসিনুর রহমান
আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, সেই সংকেতটা পেয়েছে। হাসিনুর, বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক সাম্প্রতিক সময়, কালকে ইয়ান বিশপ একটা কথা বলছিলেন যে দে আর ভেরি মাচ প্রমিনেন্ট এবং তারা বেশ ভালো পারফর্ম করছেন। সবকিছু মিলিয়ে আজকে কতটুকু চ্যালেঞ্জ দিতে পারবে বাংলাদেশের পেস বোলাররা? আপনি যেটা বললেন যে আমাদের পেস বোলাররা সাম্প্রতিক সময় খুব ভালো পারফরমেন্স করেছে, তবে সামি একটা জায়গায় আমি একটু সন্দিহান আছি, সেটা হচ্ছে আমরা কিন্তু বড় মঞ্চে কখনোই আসলে সেই সম্ভাবনাটাকে আসলে প্রমাণ করতে পারি না, এবং বিগ টিমের অ্যাগেনস্টে ইন্ডিয়ার মতো বড় দলের বিপক্ষে আমরা কতটুকু ভালো পারফরমেন্স করতে পারি সেটাই একটা দেখার বিষয়। একটা বিষয় দেখেন, আমরা যদি 3 পেসার তো অবশ্যই খেলবে, 4 জন খেললেও অবাক হওয়ার কোনো কিছু থাকবে না, যেহেতু ইন্ডিয়ার সঙ্গে আমরা আগেও 4 পেসার নিয়ে খেলেছি, মোস্ট রিসেন্ট যে ম্যাচ ওডিআইগুলো আমরা খেলেছি। তবে আমরা যেটা হয়ে থাকে যে বিচ্ছিন্নভাবে যে আমরা 5 জন 6 জন যেই বলারগুলো ব্যবহার করি, যে হয়তো 2 পেসার ভালো বল করলো, 1 জন 2 জন খারাপ ডে গেল, কিন্তু মডার্ন ডে ক্রিকেট আসলে আপনার কালেকটিভভাবে সবাইকে ভালো করতে হবে এবং সেটাই করা জরুরি। এবং উইকেটটা সম্বন্ধে আপনি যেটা বলছিলেন যে যেহেতু একটু স্পিনিং ট্র্যাক হওয়ার আমরা এক্সপেক্ট করছি, বা বাংলাদেশের মতোই যেহেতু কন্ডিশন হয়, বাংলাদেশের পেসাররা কিন্তু একদম খুব পেস সহায়ক উইকেটে ততটা ভালো করতে পারেন না, বা একদম ফ্ল্যাট কন্ডিশনে কিন্তু এখনও ততটা আমরা নিজেদেরকে সেভাবে মানিয়ে নিতে পারিনি। যেখানে একটু অ্যাসিস্ট্যান্স থাকে, নট নেসেসারি যে সেটা পেসারদের জন্য হইতে হবে। যে উইকেটটা স্লো উইকেটেও কিন্তু বাংলাদেশের পেসাররা আমরা দেখেছি যে ঘরের মাঠেও বেশ কার্যকর হয়ে থাকে, তো সেটা একটা আমাদের জন্য সম্ভাবনার জায়গা। সেটা যদি ক্যাপিটালাইজ করতে পারে বাংলাদেশের বোলাররা, তাহলে ইন্ডিয়াকে একটা চাপে ফেলা সম্ভব। তবে এটা টু মাচ আর্লি যে এই পেস অ্যাটাকে ইন্ডিয়াকে কাবু করে ফেলবে বা কি সেটা বলাটা। আপনি দেখেন গতকালকের ম্যাচেও যদি দেখেন, একটু রেফারেন্সটা নিয়ে, যে পাকিস্তানের পেসারদের কিন্তু পেস ইউনিটকে অনেক প্রশংসা করা হচ্ছিল যে তাদের বোলিং আক্রমণ খুব ভালো, কিন্তু তারা কিন্তু হোম কন্ডিশনেই আসলে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বা নিউজিল্যান্ডের ব্যাটিং ডিপার্টমেন্টকে চাপে ফেলতে পারেনি। তো সেই জায়গাটা থেকে কালেকটিভ পারফরমেন্সটা খুব জরুরি, এবং ভালো শুরু আমরা করার পর অনেক সময় মোমেন্টাম হারিয়ে ফেলি। আমরা যদি সামনে আপনার নিশ্চয়ই মনে থাকে যে আমরা জিম্বাবুয়ের সাথে লাস্ট যে হোম সিরিজটা খেলেছিলাম, যে আমরা হয়তো 60-70 রানে একটা দলের 7 উইকেট ফেলে দিই, কিন্তু শেষের দিকে রান হয়ে যায়। দেখা যাচ্ছে সেই নিউজিল্যান্ডকে আমরা অলআউট পর্যন্ত, সেই জিম্বাবুয়েকে আমরা অলআউট পর্যন্ত করতে পারিনি। তো সেই বিষয়গুলো কনসার্ন থাকতে হবে, মাথায় রাখতে হবে বোলারদের। একটা চাপ সৃষ্টি করলে সেই চাপটা অব্যাহত রাখা এবং সুযোগগুলো ক্যাপিটালাইজ করা। তো দেখা যাক, আশা করব ভালো করবে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট। হাসানুর, আমি আরেকটা জায়গায় আপনার সাথে কথা বলতে চাই। সেই জায়গাটা হচ্ছে এই ম্যাচের আগে প্র্যাকটিস সেশনের যে জায়গাটা, সেই প্র্যাকটিস সেশন নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের সহকর্মী আফনান পিয়াল একটা কথা বলেছেন যে বাংলাদেশ প্র্যাকটিস করেছে আউটারে, ইন্ডিয়া মেইন ভেন্যুতে প্র্যাকটিস করেছে। এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপের সময় আমার মনে আছে আমাদের সহকর্মী তাহমিদ অমিত সেই জায়গাটা ছিলেন, জানাচ্ছিলেন যে ইন্ডিয়া প্র্যাকটিস করছিল একদম সেন্টার উইকেটে। সব কিছু মিলিয়ে আইসিসির ইভেন্ট ইন্ডিয়ার এই ইনফ্লুয়েন্সের জায়গাটা বা ডমিনেশনের জায়গাটা সবসময় থাকে, বাট এন্ড অফ দ্য ডে এটা কি ম্যাটার করতে পারে কি না? উইকেটও তো ওইভাবে মনে হয় বাংলাদেশ পর্যবেক্ষণ করতে পারেনি। আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছিল নাসাউতে যেই খেলাগুলো হচ্ছিল, আমি যদি ভুল না করি নিউ ইয়র্কে, সেটা আমি অ্যাকসেপ্ট করে নেওয়া যায় যে অনেকগুলো দল একসঙ্গে খেলছিল একটা ভেন্যুতে, অনেকগুলো দল প্র্যাকটিস। কিন্তু যেহেতু দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির সব খেলা কিন্তু পাকিস্তানে হচ্ছে, শুধুমাত্র ভারতের খেলাই হচ্ছে দুবাইতে। তো দুটি দল আমরা যদি সবসময় মিরপুরে বা যে কোনো দেশেই দেখে থাকি যে একটা দল সকালে সেশন করে, একটা দল একটু বিকেলের বা দুপুরের আফটারনুন সেশন করে থাকে। তো সেখানে কিন্তু খুব সুন্দরভাবেই দুটো দলকে অ্যাকোমোডেট করা যেত। ভারত যদি মূল গ্রাউন্ডে অনুশীলন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? এটা অবশ্যই আমি বলবো যে আইসিসির পক্ষপাতমূলক আচরণ। তবে এটা খুব বড় যে ফ্যাক্টর হবে সেটাও নয়, কেননা বাংলাদেশ কিন্তু তার 1-2 দিন আগে পাকিস্তান এই দলের সাথে সেই গ্রাউন্ডেই ম্যাচ খেলেছে। তবে যেই জায়গাটা কনসার্নের বিষয়, যে সেই পিচটা তো অবশ্যই ডিফারেন্ট ছিল। যেই পিচটাতে ম্যাচ হতো সেই পিচটাতে কিন্তু অবশ্যই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেনি পাকিস্তান এই দলের সাথে। তো অবশ্যই এটা আইসিসি একটা পক্ষপাতমূলক আচরণ করে থাকে, এবং ইন্ডিয়া সবসময় এই ধরনের একটা ফেভার নিয়ে থাকে। এটা খুব ইজিলি অ্যাকোমোডেট করা যেত। ভারতকে আপনি ফেভার করে তাদেরকে আপনি ম্যাচ টাইম অনুযায়ী বিকেলে আফটারনুন সেশন দিলেও বাংলাদেশকেও তো মর্নিং সেশন দেয়াই যেত 10টা-11টার দিকে। হয়তো দুবাইতে হাই হিটের কারণে দলগুলো একটু আফটারনুন সেশন করতেই পছন্দ করে, আমার মনে হয় সেক্ষেত্রে নাইট সেশনও করা যেত। ইন্ডিয়া ইভিনিংয়ে করতো, বাংলাদেশ 3টা থেকে করতো, সেটাও হতে পারতো, যেহেতু ফ্লাড লাইটের আলোয় খেলা হবে। তবে আপনার সঙ্গে আমি একেবারেই সহমত, এটা বাংলাদেশের সঙ্গে পার্শিয়াল আচরণ করেছে আইসিসি। এবার আমরা একটু ক্রিকেটে ফিরে আসি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যখন খেলা হচ্ছে, তখন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেটা পরিসংখ্যান বলছে, হাসিনুর আমাদের সঙ্গে থাকবেন, বাট আমরা আরও বেশ কয়েকটা পরিসংখ্যান দেখে আবার হাসিনুর রহমানের সঙ্গে আসতে চাই। পরিসংখ্যান বলছে যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্পিনাররা বরাবরই বেশ কিছু ফেভার পেয়ে থাকেন, বা স্পিনাররা সবসময় ফেভার পান। তবে
এদের মধ্যে অনেক বেশি মাত্রা ব্যতিক্রম বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমান ওয়ানডে ম্যাচ খেলেছেন, টি-20 ম্যাচ খেলেছেন, আইপিএলে ম্যাচ খেলেছেন, সব জায়গায় তার একটা ডমিনেটিং পারফরমেন্সের জায়গাটা ছিল। আমরা একটু দেখতে চাই ওয়ানডে ক্রিকেটে মোস্তাফিজুর রহমান যখন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলেছেন, 16 ওভার বল করেছেন, 58 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা 3.62, গড়টা 14.5, প্রতি 14 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান, যেটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই পরিসংখ্যানটাকে আমরা যদি আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাই, তাহলে গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাইলে মিড ওভার্সে মাঝের ওভারগুলোতে আমরা আরেকটা পরিসংখ্যান দেখব মোস্তাফিজুর রহমানের, যেখানে মাঝের ওভারগুলোতে মোস্তাফিজুর রহমান আরও ডেডলি বোলিং করেছেন। এই ধরনের স্টিকি উইকেটে অনেকে বলে থাকেন যে মোস্তাফিজুর রহমান বাহাতি মুরালীধরনের মতো বোলিং করেন কিনা। 11 থেকে 40 নম্বর ওভারে মুস্তাফিজের ইকোনমি রেটটা 2, গড়টা হচ্ছে 8.0। হাসিনুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাসিনুর, মোস্তাফিজের পরিসংখ্যানটা আমরা দেখলাম যে মিড ওভার্সে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমানের গড়টা হচ্ছে 2। সো এই জায়গাটায় আপনি কি বলতে পারেন যে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের তৃতীয় স্পিনার স্কোয়াডে দুবাইয়ের জন্য? সেটা আপনি বলতেই পারেন। আমরা কিন্তু সবসময় মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এটা বড় বড় এক্সপার্টরাও বলেছে যে মুস্তাফিজকে জোরে বল করা স্পিনার বললেও ভুল হয় না, অর্থাৎ ফাস্ট বোলার স্পিনার আপনি বলতেই পারেন একটা মিশ্রণ। তিনি যেহেতু তার কাটারটাই মূল অস্ত্র এবং তিনি যেভাবে বলটা ডেলিভারি করেন, যেভাবে বলটা গ্রিপ করেন, পুরো স্পিনারদের মতোই তার কাটার ডেলিভারিগুলো কাজ করে থাকে। তো এর অতীতেও আমরা দেখেছি, শুধু দুবাইতেই নয়, বাংলাদেশেও যখন যেই উইকেটটা থেকে স্পিনাররা সহায়তা পেয়ে থাকে সেই কন্ডিশনে মুস্তাফিজ আরও বেশি ভয়ানক হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে মুস্তাফিজ তার ডিফারেন্ট ডেলিভারি নিয়েও কাজ করেছেন। বিপিএলও আমরা দেখেছি একটু এক্সপেরিমেন্ট করেছেন তিনি তার অন্যান্য ভেরিয়েশনগুলোর দিকেও আগের চেয়ে এখন ফোকাস করছেন। তবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটু যদি উইকেটটা লো হয়, একটু যদি টার্ন হয় হালকা, সেখানে মুস্তাফিজ অবশ্যই বিগ থ্রেট হতে পারে ইন্ডিয়ার জন্য। এবং এটা সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের সবচেয়ে এক্সপিরিয়েন্স বোলার তিনি, এবং আইপিএল যেহেতু তিনি সাকিবের পর সবচেয়ে বেশি খেলেছেন, তিনি ইন্ডিয়ান ব্যাটারদের সম্বন্ধে তার খুবই ভালো ধারণা থাকবে এবং আমার মনে হয় তিনি পায়োনিয়ারও হতে পারেন। বাকি বোলারদেরও তিনি গাইড করতে পারেন যে কিভাবে রোহিত শর্মাদের এগেনস্টে বোলিং করতে হয়। ছোট্ট করে একটু জানতে চেয়ে বিরতি নিতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে, আপনার কি মনে হয় বাংলাদেশ আজকে একাদশে 4 পেসার নিয়ে নামতে পারে? সে সম্ভাবনাটা আছে কিনা ছোট্ট করে? আমার মনে হয় আছে, কারণ আমাদের স্পিনাররা কিন্তু ততটা ভালো ফর্মে নেই। আপনি ওয়ানডে ফর্মেটে এই কন্ডিশনে মেহেদী হাসান মিরাজকে দিয়ে 10 ওভার করাতে পারবেন কিনা, কথাটা একটু তেতো হলেও সত্যি, সেটাও একটা মাথায় থাকে। নাসুমও যে খুব ভালো করেছেন প্রস্তুতি ম্যাচে, কিন্তু তিনি ভালো করতে পারেননি। রিশাদ হোসেন এখনও আমার মনে হয় ওয়ানডের জন্য বোলিং হিসেবে পুরোপুরি প্রস্তুত নয়, টি-20-র জন্য ঠিক আছে। সেই জায়গায় যদি একটা স্পিনার কমিয়ে আরেকজন পেসার খেলাতে চায় উইকেট দেখে, আমি অবাক হব না। তবে আমার মনে হয় উইকেটটা দেখার পরে এই ধরনের সিদ্ধান্তটা আসবে। 3 পেসার থাকছে তো ফর শিওর। হাসিনুর, একটা বিরতি নিয়ে তারপর আবার আপনার সঙ্গে ফিরছি। দর্শক, এই পর্যায়ে আপনারা দেখছেন এক্সপার্ট টেবিল। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন এক্সপার্ট টেবিল। বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে টিম ইন্ডিয়ার, এবং বাংলাদেশ সময় বেলা 3টায় সেই ম্যাচটা শুরু হতে যাচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের আগে বাংলাদেশের অন্যতম বড় কনসার্নের জায়গাটা হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের মিড ওভার্সের ব্যাটিং। একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে শুরু করি, সেটা হচ্ছে গেল বছরটাতে মিড ওভার্সে বাংলাদেশের ব্যাটাররা সবচাইতে কম হারে রান তুলেছে। আমরা মিড ওভার্সের স্পিন নেগোসিয়েটের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের পরিসংখ্যানটা যদি একটু দেখতে চাই, তাহলে দেখতে পাবো মিড ওভার্সে বাংলাদেশের ব্যাটাররা 9 ইনিংসে 5 বার আউট হয়েছেন। গেল এক বছরে স্ট্রাইক রেটটা 64.7, ডট বল 55.1%, অর্থাৎ মিড ওভার্সে 55% ডট বল কনসিড করেছে বাংলাদেশ। স্ট্রাইক রেটটা 64.7, যেটা মিড ওভার্সের পার্সপেক্টিভ থেকে অনেক কম, এবং এই কারণেই মিড ওভার্সে সবচেয়ে কম হারে রান তুলেছে বাংলাদেশ গেল এক বছরে। হাসিনুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই পর্যায়ে। আমরা এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। হাসিনুর, ইন্ডিয়া টিম স্পিন ডমিনেটেড লাইন আপ থাকবে। আমরা ধরে নিচ্ছি যে 2জন বা 3জন ফ্রন্টলাইনার স্পিনার হয়তো বা মিড ওভার্সে বোলিং করবেন। বাংলাদেশের ব্যাটারদের স্পিনের এগেনস্টে এক বছরের পারফরমেন্সটা কিভাবে ইভালুয়েট করবেন?
আসলে একদম আপনি স্পিন কেন যে কোনো বোলিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের মিডল ওভারের পারফরমেন্স একদম ভালো না। আপনি যদি বেস্টটাকে দিয়েই আমি কম্পেয়ার করি, এক্স্যাক্ট আমার কাছে আপনার মতো এত ডাটা নেই, তবে মেহেদী হাসান মিরাজ আমরা যদি বলি সাম্প্রতিক সময়ে 4 নম্বরে খুব ভালো ব্যাটিং করেছেন। আপনি যদি লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখেন সেখানেও তিনি ভালো ব্যাটিং করেছেন, কিন্তু তিনি যেই ইনিংসগুলো 70-80 রানের মতো নক খেলেছেন বা ভালো খেলেছেন তার স্ট্রাইক রেট কিন্তু এরকম 60 থেকে 70-এর মধ্যে ছিল, এবং আনফর্চুনেটলি বাংলাদেশ একটা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডেতে জিততে পারেনি। আমরা 300-র কাছাকাছি রান করে বা 300+ করেও একটা ম্যাচে হেরেছি, কেননা মডার্ন ডে ক্রিকেটে যখন ব্যাটিং প্যারাডাইস উইকেট হবে এখন কিন্তু আর 280, 260-70 করে জেতা যায় না। আমরা যদি সেই একই ফর্মুলায় খেলছি এজন্যই কিন্তু আমরা রিসেন্টলি ওয়ানডেতে ততটা ভালো করছি না। আমাদের সবচেয়ে কমফোর্টেবল ভালো খেলা ফর্মেট কিন্তু ওডিআই ছিল, কিন্তু যখনই স্ট্রাইক রেটের ব্যাপারটা আসে আমরা কেন জানি পিছিয়ে যাই, সেটা টি20তেও যাই। এখন আগে যেই সময় 260, 240, 250 করেই ওয়ানডে ম্যাচ জেতা যেত তখন কিন্তু আমরা খুব কমফোর্টেবলি এবং খুব কম্পিটেবল একটা সাইড ছিলাম ওয়ার্ল্ড ক্রিকেটে। আমরা এই স্ট্রাইক রেটটার কারণেই কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমি বলবো আমাদের বোলিং আগের চেয়ে উন্নতি হয়েছে, যেই উইকেটে হয়তো 300-350 রানের উইকেট আমাদের বোলাররা প্রতিপক্ষ ব্যাটারকে হয়তো 280, 90 কিংবা 300-র মধ্যেও আটকে দিতে পারে, কিন্তু আমাদের ব্যাটাররা কিন্তু সেই কাজটা করতে পারছে না, এবং সেটা খুবই দুঃখজনক। এবং যারা মিডল ওভারে ব্যাটিং করছেন শুধু মেহেদী হাসান মিরাজ, আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আসলে কারোই স্ট্রাইক রেটটা আপ টু দ্য মার্ক না, তারা প্রত্যাশা পূরণ করতে পারছে না। মেহেদী হাসান মিরাজকে নিয়ে হাসিনুর রহমান কথা বলছিলেন, এবং মেহেদী হাসান মিরাজের একটা ছোট্ট পরিসংখ্যানের জায়গাও আমাদের কাছে আছে। আমরা সেই পরিসংখ্যানটা দেখে দেন আবারও হাসিনুর রহমানের সঙ্গে যুক্ত হচ্ছি। 4 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছেন, এবং মিড ওভার্সটাতে তার পরিসংখ্যানটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, 6 ম্যাচে 268 রান করেছেন, 44.66 গড়ে, স্ট্রাইক রেটটা 70.55। হাসিনুর, মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রেটটা এই যে 70-এর ঘরে, 100-র অনেক নিচে, আপনি বলছিলেন যে কয়েকটা ম্যাচ লুজও করতে হয়েছে বাংলাদেশকে এই কারণে, বাট দিন শেষে আপনার কি মনে হচ্ছে যে আজকের এই ম্যাচটাতে মিরাজ 4-এই ব্যাটিং করবেন? আর মিরাজ যদি 4-এ ব্যাটিং করেন, লাইন আপি ইম্প্যাক্টটা আসলে কেমন পড়তে পারে? আপনি যদি আমাদের প্রবাবলি 11টা দেখেন, মিরাজ যদি একাদশে থাকে তার আসলে আমার মনে হয় না 4 ছাড়া অন্য পজিশনে তাকে চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট। তবে আমি পার্সোনালি প্রেফার করি তাহিদ হৃদয় 4 নম্বরে খেলুক। তিনি হয়তো মিরাজের মতো ধারাবাহিকভাবে অতটা রান পাচ্ছেন না, কিন্তু যেই কথাটা আমরা বলছিলাম যে আসলে আপনি গতকালকে পাকিস্তান দেখেন যে পরিমাণ ডট বল দিয়ে তারা 220, 230 রান করেছে, এই ধরনের একটা স্কোর করে কিন্তু আপনি জিততে পারবেন না। রাদার দেন আপনি যদি সেখানে এমন একজন ব্যাটারকে রাখেন, সে যদি একটা ভালো স্ট্রাইক রেটে 50 বা 40, 30 কিংবা 60 রানের একটা নক খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার রানটা বড় হয়ে যাবে, 300-এর কাছাকাছি চলে যাবে। সেই ঝুঁকিটা আমার মনে হয় নেওয়া উচিত। তবে মিরাজকে আপনি 4-এ না খেলালে আর কিন্তু প্লেস নেই। আপনি যদি জাকির আলী সাম্প্রতিক সময় তিনি যেভাবে ফর্মে আছেন, তাকে 7-এ 8-এ আপনি, এর চেয়ে মাহমুদুল্লাহর পরে আসবে মুশফিকুর রহিম, 5-এ 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর আপনি জাকির আলীর সাথে আসা উচিত। অর্থাৎ মেহেদী হাসান মিরাজকে আপনি 8 নম্বরে নিশ্চয়ই খেলাবেন না। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় মিরাজই খেলবে। সম্প্রতি আমরা তো আমাদের এটা একটা কালচার যে আমরা স্ট্যাটটাকে বেশি গুরুত্ব দেই, স্কোর বোর্ডে দিন শেষে কে বেশি রান করেছে, কোন পরিস্থিতিতে ইম্প্যাক্টটা কেমন ছিল, এর জন্য দল কি মাসুল দিয়েছে, সেগুলো আমরা চিন্তা করি না। দিন শেষে হিসাব করে এই বছরে এই ক্যালেন্ডার ইয়ারে কে বেশি রান করেছে সেই হিসেবে প্রায়োরিটি দেওয়া হয়, এবং আমি প্রিটি শিওর যে মেহেদী হাসান মিরাজ থাকবেন একাদশে এবং তিনি 4-এই হয়তো খেলবেন। এবং সেখানে ইম্প্যাক্টের জায়গাটা নিয়ে হাসিনুর রহমান কথা বলছিলেন যে ইম্প্যাক্ট কার কতখানি। ইন্ডিয়া টিমে সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল বোলারটার নাম হচ্ছে জসপ্রীত বুমরা। যে জসপ্রীত বুমরা আসলে এই লাইন আপটাতে নাই, সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কেমন হতে পারে ছোট্ট করে সে আলোচনাটা করতে চাই। তবে পাওয়ার প্লেতে এই লাইন আপে যারা আছেন এবং অ্যালং উইথ বুমরা, তাদের গড় কত, আসলে প্রতি কত রানে তারা পাওয়ার প্লেতে উইকেট জেনারেট করেছেন প্রথম 10 ওভারে, সেই পরিসংখ্যানটা দেখতে চাইবো। পাওয়ার প্লেতে ভারতীয় বোলারদের গড় এই লাইন আপে যারা আছেন, মোহাম্মদ শামি যিনি একটা ইঞ্জুরি থেকে এসেছেন, 16.33 তার বোলিং গড়টা পাওয়ার প্লেতে। জসপ্রীত বুমরা 20.28, আর্শদীপ সিং 16.64। বুমরা থাকা এবং বুমরা না থাকা, হাসিনুর আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা যদিও স্ট্যাটিস্টিক্যালি দেখছি আর্শদীপ সিং প্রতি 16 রানে একটা করে উইকেট পারচেস করেছেন গেল 2 বছরে ওডিআই ফরম্যাটে ভারতের পক্ষে, তারপরও বুমরার অভাবটা নিশ্চয়ই ভারতকে ভোগাতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ।
অবশ্যই বুমরার অভাবটা বাংলাদেশের জন্য বাড়তি অ্যাডভান্টেজ, এবং ইন্ডিয়া টিমেরও কনফিডেন্স লুজ হয়ে যায় বুমরা না থাকলে। আপনি যদি দেখেন বুমরা ইনজুরিতে পড়ার পর তারা তার রিপ্লেস নিয়েছে আরেক পেসারকে, হর্ষিত রানাকে, কিন্তু তার পরবর্তীতে দেখেন কি হয়েছে, তারা জয়সওয়ালকে ড্রপ করে বরুণ চক্রবর্তীকে নিয়েছে, তারা আরেকটা এডিশনাল বলার কিন্তু স্কোয়াডে ঢুকিয়েছে, এবং সে কারণেই তাদের 5 জন স্পিনার, অর্থাৎ বাকি যারা পেসার আছেন তারা সেই পরিমাণে আসলে ট্রাস্ট করতে পারছেন না। আপনি দেখেন হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিংয়ের পুরো হয়তো ট্রাস্ট আছে, কিন্তু অনেকদিন পর ইনজুরি থেকে এসে মোহাম্মদ শামি কেমন করবেন সেটাও দেখার বিষয়, এবং বুমরার যে ইম্প্যাক্ট থাকবে, বুমরা হয়তো 10 ওভারের মধ্যে 8 ওভার ভালো বল করলেও বাকি 2 ওভার তার প্রতি যে ভীতি বা তাকে যে একটা সমীহ করে খেলা, সে কারণেই কিন্তু অনেকটা তার কিছু লুজ বলও অন্য ব্যাটাররা চড়াও হয় না বা রান করার চেষ্টা করে না। তো অবশ্যই ইন্ডিয়ার জন্য বড় একটা ব্লো বুমরা না। আসিনুর, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আজকে এক্সপার্ট টেবিলের সময় দেওয়ার জন্য। বেলা 3টায় ম্যাচ, অন আ গিভেন ডে যে দল ভালো খেলবে সেই দলই জয়লাভ করবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এই ছিল আমাদের আজকের আয়োজন এক্সপার্ট টেবিলে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।